চলো সোনাই চলো শুনি নিত্যানন্দ জনবাণী। চলো সোনাই চলো শুনি নিত্যানন্দ জনবাণী। নমস্কার। সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রকের উদ্দেশ্যে কমিউনিটি রেডিও অ্যাসোসিয়েশন দ্বারা পরিচালিত আমাদের প্রবীণ আমাদের গর্ব এপিসোড 16 মানসিক স্বাস্থ্যের জন্য মননশীলতা এবং ধ্যান। নমস্কার, আদাব এবং হেলো। আবারও আপনাদের সবাইকে আমাদের প্রবীণ আমাদের গর্ব এর এক আরও গুরুত্বপূর্ণ পর্বে স্বাগত জানাই। সব সময়ের মতো আজকের এপিসোডতে আমরা আপনাদের সামনে হাজির হয়েছি দুজন বিশিষ্ট সঞ্চালক তথা আমি লক্ষ্মী এবং আমাদের দাদু ভরত দাদু। এই দাদু নাতনি জুটি আপনাদের শুধুমাত্র গুরুত্বপূর্ণ তথ্য দেয় না, বরং অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরও দিতে চাই। এই প্রোগ্রামের মাধ্যমে আমরা আমাদের প্রবীণ নাগরিকদের প্রয়োজনের সাথে সম্পর্কিত প্রয়োজনীয় জ্ঞান প্রদান করার চেষ্টা করি। হতে পারে সেটা স্বাস্থ্য, আর্থিক অধিকার বা কেবল সঠিক সমর্থন খোঁজার উপায়। এই উদ্যোগের মাধ্যমে সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রক এবং কমিউনিটি রেডিও অ্যাসোসিয়েশন নিশ্চিত করছে যে প্রত্যেক প্রবীণ নাগরিক যাতে তাদের প্রাপ্য অধিকার পায় এবং শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকে। সময় বদলেছে, আজকাল অনেক প্রবীণ একা থাকেন। বাইরে থেকে তাদের সাহায্য নিতে হয় কারণ তাদের সন্তানরা দূরে থাকেন। কিন্তু আমাদের প্রবীণ আমাদের গর্ব এমন একটি প্রোগ্রাম যা তাদের জন্য সহায়তার একটি উপায় হয়ে দাঁড়িয়েছে। এটি তাদের জীবনের বিভিন্ন দিক নিয়ে মূল্যবান ধারণা করে। এই শোটি মন্ত্রক দ্বারা চালু করা বিভিন্ন উদ্যোগকেও তুলে ধরে, যেমন সিনিয়র সিটিজেনদের জন্য একত্রিত প্রোগ্রাম, প্রবীণদের জন্য জাতীয় হেল্পলাইন, কেয়ার গিভার প্রশিক্ষণ, সেচ এবং বায়োশ্রী স্কিম, ক্যাটারেক্ট সমস্যা সমাধান এবং সঠিক পুষ্টি ও ডায়েট নিয়ে বিশেষজ্ঞের পরামর্শ। এই সবেই আমাদের প্রবীণ জনগণের কল্যাণ বৃদ্ধির লক্ষ্য নিয়ে চালু করা হয়েছে। এবং এখন আসুন আমার প্রিয় নাতনির থেকে শুনুন। তার কাছে সবসময় প্রবীণদের মানসিক সুস্থতা, মেডিটেশন এবং মননশীলতা নিয়ে নতুন কিছু শেয়ার করার থাকে। তবে তার আগে লক্ষ্মী, আমাকে বলো, গতকাল বন্ধুদের সাথে তোমার আউটিং কেমন ছিল? ওহ দাদু, এটি অসাধারণ ছিল। পুরনো বন্ধুদের সাথে দেখা করার মধ্যে একটি বিশেষ ধরনের আনন্দ আছে। খাওয়া দাওয়া, নাচ গান এবং অবিরাম আড্ডা খুব ভালো লাগে। যে যতই জীবনে ব্যস্ত হোক না কেন, সবার তাদের বন্ধুদের সাথে সময় কাটানোর জন্য সময় বের করা উচিত। আমাদের সবার খুব ব্যস্ত সময়সূচি থাকে, কিন্তু যেদিন আমরা দেখা করলাম এমন মনে হলো যেন আমরা পুরনো সময়ে ফিরে গেছি। সমস্ত চাপ একেবারে চলে গেল। তুমি ঠিক বলেছ মা, কিন্তু আজকাল আমাদের মানুষদের কাছে সময় নেই বা সম্পর্কের মধ্যে সেই উষ্ণতা আর নেই। আমাদের সময়ে আমরা সত্যি প্রতিটি মুহূর্ত বন্ধু এবং পরিবারদের সাথে কাটাতাম। এখন কেউ একে অপরের জন্য সময় বের করে না। সত্যি, তোমরা তখন কিভাবে সময় কাটাতে? ওহ লক্ষ্মী, কোথা থেকে শুরু করব? প্রতিটি সন্ধ্যায় বাসে বা লোকাল ট্রেনে বাড়ি ফেরার পথে
আমরা ভজন বা লোকগীতি গাইতাম, অন্তাক্ষরী খেলতাম, খবর নিয়ে আলোচনা করতাম, গল্প করতাম, কখনো কখনো একে অপরের লড়াই, দুঃখ কষ্ট, সাংসারিক জটিলতা নিয়েও কথা বলতাম। এমনকি পাবলিক ট্রান্সপোর্টেও আমাদের জন্য আনন্দ ভ্রমণ বলে মনে হতো, যখন তা প্রিয়জনদের সাথে গল্প করতে করতে কেটে যেত। সারাদিনের পরিশ্রম মালুমই হতো না। দাদু, তুমি সত্যি এভাবে দিনগুলো উপভোগ করতে? অবশ্যই, কিন্তু সময়ের সাথে সব কিছু বদলে গেছে। বাস থেকে মানুষ স্কুটারে, তারপর গাড়িতে চলে এসেছে। যাত্রা আরও আরামদায়ক হয়েছে, কিন্তু মানুষের মধ্যে যে আন্তরিকতা ছিল তা এখন কমে গেছে। এখন একে অপরের সাথে কথা বলার জন্য বছরের পর বছর চলে যায়। এটাই সত্যি। প্রযুক্তি যতই বাড়ছে, দূরত্ব ততই বেড়েছে। আমাদের হাতে ফোন, কিন্তু কাউকে কল করার সময় নেই। বাড়িতে গাড়ি আছে, তবু কাউকে দেখতে যাওয়া আগে শতবার ভাবতে হয়। আর যাদের এখনও ফোনের প্রযুক্তির সাথে অত সম্পর্ক নেই, দেখা যাবে তারা এখনও একে অপরের সাথে বেঁধে বেঁধে আছে। একসাথে জীবন বাঁচায় তো আসল বাঁচা। কিছু বছর আগে পর্যন্ত আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবেরা বিনা বার্তায় চলে আসতো এবং সেটা কখনোই অসুবিধা মনে হতো না। অতিথি দেবো ভব শুধু একটি বাক্য ছিল না, এটা একটি বিশ্বাস ছিল যা আমরা সত্যি করে বাঁচতাম। অবশ্যই দাদু, আজকাল মাস এমনকি বছর চলে যায় আমাদের প্রিয়জনদের সাথে দেখা না করে, আর এই কারণের একাকিত্ব এবং বিষণ্ণতা বাড়ে। তুমি জানো লক্ষ্মী, আমরা যখন বড় হই, মাঠে বা চায়ের দোকানে অন্যান্য বৃদ্ধদের সাথে সকালে আড্ডা দিই, সেটা দিনের সবচেয়ে সুখী মুহূর্ত হয়ে ওঠে। তারপর একাকিত্ব এসে ঘিরে ফেলে, বিশেষ করে যখন জীবনসঙ্গী আর পাশে থাকে না। কখনো কখনো ভাবি, কিছু মানুষ সব কিছু পেয়েও কারোর সাথে শেয়ার করার মতো কেউ নেই। জীবন আরও কঠিন হয়ে ওঠে, আর স্ট্রেস, একাকিত্ব এবং বিষণ্ণতা মানুষের আত্মাকে খেয়ে ফেলে। দাদু, তুমি একদম ঠিক বলেছ। বৃদ্ধ মানুষদের মধ্যে বিষণ্ণতা অনেক শারীরিক সমস্যা তৈরি করে। ইমিউনিটি কমে যাওয়া, খিদে চলে যাওয়া এবং সামগ্রিক স্বাস্থ্যের অবনতি ঘটে। কিন্তু এর একটি সমাধান আছে, এবং তা আমাদের সংস্কৃতির সাথে যুক্ত। ওহ, তুমি কি যোগ এবং শ্বাস প্রশ্বাসের ব্যায়াম বলছো? হ্যাঁ দাদু, কিন্তু এছাড়াও ধ্যান। আমাদের নিজস্ব ঐতিহ্যগুলোতে কত প্রচুর জ্ঞান রয়েছে, তবুও আমরা প্রায়ই তো আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োগ করতে ভুলে যাই। দাদু, তুমি জানো কি যে বৃদ্ধদের মধ্যে বিষণ্ণতা তাদের ইমিউনিটি দুর্বল করে, তাদের ডায়েট বিঘ্নিত করে এবং ধীরে ধীরে তাদের স্বাস্থ্যের অবনতি ঘটায়। কিন্তু একটি ভালো খবর আছে, সামাজিক ন্যায় এবং ক্ষমতায়ন মন্ত্রক এই ধরনের পরিস্থিতির জন্য বিভিন্ন সহায়ক ব্যবস্থা প্রদান করে। বেশ কিছু স্কিম আমাদের বয়স্ক নাগরিকদের জন্য জীবন রক্ষাকারী ভূমিকা পালন করে। প্রায়ই যখন সন্তানরা বিভিন্ন শহরে চলে যায় অথবা জীবনসঙ্গী চলে যান, একাকিত্ব অস্বীকার যোগ্য মনে হয়। তবে মন্ত্রক এমন ব্যক্তিদের জন্য কাউন্সেলিং পরিষেবা প্রদান করে। কাউন্সেলিং, এটি কিভাবে একাকিত্ব বা বিষণ্ণতা দূর করতে সাহায্য করে? এই কাউন্সেলিং সেশনগুলি বিশেষজ্ঞরা পরিচালনা করেন। মনোবিদ, ক্লিনিক্যাল থেরাপিস্ট এবং মানসিক স্বাস্থ্য পেশাদাররা। আসলে আমি আজ তাদের মধ্যে একজনকে আপনার সাথে পরিচয় করিয়ে দিতে চাই। তারা বোঝাবে কিভাবে থেরাপি এবং কাউন্সেলিং বৃদ্ধদের একাকিত্ব এবং বিষণ্ণতা মোকাবিলায় সাহায্য করতে পারে।
আপনি চাইলে আমরা তাদের ক্লিনিকে যেতে পারি। তারা প্রায়ই সমাজ সেবা হিসেবে এমন লোকদের জন্য বিনামূল্যে কাউন্সিলিং সেশন প্রদান করে। নমস্কার সবাইকে, আমার নাম কৌশানী সরকার এবং আমি একজন মনোবিদ। আজকের আমরা কিছু দারুণ প্রশ্ন পেয়েছি, যেগুলোর উত্তর দিতে আমি আজকের এখানে আপনাদের সামনে এসেছি। আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, বয়স্ক মানুষেরা কিভাবে একাকিত্ব দূর করবেন, বিষণ্ণতা কাটাবেন কিভাবে? ধ্যান কি খুব প্রয়োজনীয়? তাহলে তা কেন বৃদ্ধ মানুষের জন্য জরুরি? এই ক্ষেত্রে বলা বাহুল্য যে একজন বৃদ্ধ মানুষের জন্য কিন্তু তার প্রথম সমস্যা যেটা হয় সেটা হলো সোশ্যাল আইসোলেশন। সোশ্যাল আইসোলেশন মানে কি? সময়ের সাথে সাথে একজন বৃদ্ধ মানুষের কিন্তু লোকজনের সাথে বেড়াতে যাওয়া, কথা বলা, এগুলো আস্তে আস্তে কমতে থাকে। বাড়ির ছোটরা সবাই বড় হচ্ছে, তাদের জীবন এগিয়ে যাচ্ছে, তারা একে অপরের স্কুল হোক, কলেজ হোক, ইউনিভার্সিটি, চাকরি বাকরি, নানান রকম কাজে ব্যস্ত হয়ে পড়ছে এবং তার ফলে তারা তাদের জীবনে কোথাও গিয়ে তাদের ধারণা তৈরি হচ্ছে যে আমার পারপাসটা কোথাও শেষ হয়ে যাচ্ছে বা আমার কাজটা কোথাও শেষ হয়ে যাচ্ছে। এবং আরও যেটা সমস্যা হয় যে বয়সের সাথে সাথে তাদের হাঁটা চলা এগুলো খুব সীমিত হয়ে যায়, তাদের বেরোনোটা সীমিত হয়ে যায়। বাড়ির ছোটরা হয়তো খুব চিন্তিত হয়ে তাদের এখানে বেরোবে না, সেখানে বেরোবে না, এই কথাগুলো বলতে থাকে এবং তার জন্য কিন্তু তাদের মধ্যে একটা প্রচণ্ড একাকিত্ব এবং বিষণ্ণতা তৈরি হয়। এটিকে খুব সহজেই কিন্তু ওভারকাম করা যায়। তার জন্য প্রথম কথা, আমার বয়স হয়ে যেতেই পারে, কিন্তু তাই বলে আমার লোকের সাথে ইন্টারঅ্যাক্ট করাটা কমবে কেন? আমি আমার বয়সের মানুষের সাথে ইন্টারঅ্যাক্ট করতেই পারি, তাদের সাথে কথা বলা, তাদের সাথে আড্ডা মারা, তাদের সাথে গল্প করা, এগুলো কিন্তু আমাদের ব্রেনের পক্ষে খুবই হেলদি। প্রত্যেক দিন না হলেও অন্তত যদি সপ্তাহের মধ্যে 2টো দিন তারা যদি বিভিন্ন রকমের কমিউনিটি অ্যাক্টিভিটি বা কোনো রকমের সিনিয়র ক্লাব ইত্যাদি বা নানান রকমের আমাদের সামাজিক কিছু ভলেন্টিয়ারিংও থাকে, যেটা শুধুমাত্র প্রাপ্তবয়স্ক মানুষের জন্যই তৈরি, সেখানেও যদি তারা হাত লাগান তাহলে কিন্তু তাদের এই যে কোথাও গিয়ে মনে হচ্ছে যে আমাদের পারপাসটা হারিয়ে গেছে, সেটা কিন্তু আবার তারা ফেরত পাবে। এই ক্ষেত্রে আর একটা জিনিস বলা দরকার, যে এটা ছোটদের ক্ষেত্রে বলি, বাড়িতে বৃদ্ধ মানুষ থাকলে আমাদের কিন্তু একটু কেয়ারফুল হতে হবে যে আমাদের জীবন তো চলবেই, অবশ্যই ব্যস্ততা বাড়বে, কিন্তু তার সাথে সাথে এই মানুষগুলোর প্রতিও কিন্তু আমাদের একটুখানি কেয়ারফুল থাকতে হবে। দিনের শেষে কিছু না হলেও অন্তত তাদের সাথে আমরা যদি 10টা মিনিটও কাটাতে পারি, কেমন আছো, দিনটা কেমন গেল, কি খেয়েছো, আমি এটা খেয়েছি, আজকের অফিসে এটা হয়েছে বা আজকে স্কুলে এটা হয়েছে, এই অমুক কথা বলে একটু কিছুই নয় তাদের সাথে সময় কাটানো, সেটা তাদের কিন্তু প্রচণ্ড ভালো লাগে। বৃদ্ধ মানুষদের ক্ষেত্রে এটা বলে রাখি যে অনেকটা সময় তারা কিন্তু সংসারের চাপে তাদের নিজস্ব যে ইচ্ছা, ধরুন কারোর গাছ লাগানোর ইচ্ছা, কারোর গান শোনার ইচ্ছা, কারোর বই পড়ার ইচ্ছা, এই যে নানান রকম ইচ্ছাগুলো কোথাও গিয়ে কিন্তু বাধা পড়ে যায় সন্তান মানুষ করা, নাতি নাতনিদের মানুষ করার পেছনে। আপনারা এখন কিন্তু নিজেদেরকে এভাবে দেখবেন না যে আপনারা একা পড়ে গেছেন বা আপনাদের জীবনের কাজটা শেষ হয়ে গেছে, বরং এভাবে আপনারা দেখতে পারেন যে আমার কাছে এখন প্রচুর সময় আছে এবং সেই সময় নিয়ে আমি যে জিনিসগুলো ফেলে এসেছি সেগুলো আবার করে আমি শুরু করতে পারি কিনা। যদি মনে হয় যে না, আপনি এখনো নানান রকম হবির সাথে যুক্ত, নতুন কিছু আপনি শিখতে পারেন কিনা, সেটা একবার ভেবে দেখুন, কারণ অপশন কিন্তু প্রচুর রয়েছে। এগুলো কিছু অবশ্যই টিপস, কিন্তু যদি প্রয়োজন হয় সেখানে কিন্তু থেরাপি, কাউন্সিলিং এটা নেওয়াটা কিন্তু দরকার। শুধুমাত্র ঘরোয়া টোটকায় কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কাজ হয় না, তো সেই ক্ষেত্রে থেরাপি বা নানান রকমের কাউন্সিলিং, এক্সারসাইজেস, মেডিকেশন খুবই সিভিয়ার ক্ষেত্রে প্রয়োজন হতে পারে। যেটা দ্বিতীয় প্রশ্ন ছিল যে ধ্যান করা কতটা ইম্পর্টেন্ট, ধ্যান করা কতটা প্রয়োজন, সেই ক্ষেত্রে বলে রাখি যে মেডিটেশন বয়স্ক মানুষদের ক্ষেত্রে কিন্তু প্রচণ্ড বেনিফিশিয়াল। কেন? 1 নম্বর হচ্ছে আমাদের স্ট্রেস অথবা আমাদের অ্যাংজাইটি,
এই যে চাপ সৃষ্টি হচ্ছে আমাদের মনে, সেটাকে কিন্তু কমাচ্ছে। আমাদের নানান রকম চিন্তা ভাবনা, খারাপ চিন্তা ভাবনাই বলবো, সেখান থেকে কিন্তু ফিরিয়ে আনছে। এই যে আমাদের অ্যাটেনশন, কনসেন্ট্রেশন, আমাদের মনে রাখার যে ক্যাপাসিটি, সেটাও কিন্তু মেডিটেশন করে বাড়ছে। এবং শুধু তাই নয়, আমাদের কিন্তু ব্লাড প্রেশারটাকেও ইকুইলিব্রামে রাখছে, মানে সমান অবস্থায় রাখছে। এবং এছাড়াও আমাদের ঘুমের সময়, কোয়ালিটি, সমস্ত জিনিসটাকে কিন্তু ভালো রাখছে। দ্বিতীয় প্রশ্ন, বয়স্ক মানুষের দুশ্চিন্তা বা স্মৃতিভ্রষ্ট হওয়া ইত্যাদির কি কি সমাধান আছে? ধ্যান করা কি এই ক্ষেত্রে সহযোগী? এই ক্ষেত্রে বলে রাখি যে মেমোরি লস বা স্মৃতিভ্রষ্ট এইটা কিন্তু বয়স্ক মানুষদের ক্ষেত্রে খুবই কমন। এবং এই ক্ষেত্রে বলে রাখাটা দরকার যে অ্যাংজাইটি মানে হচ্ছে আমাদের কিছু ভুল ধারণা থেকে ভয় তৈরি হওয়া। এবার অনেক সময় যখন বয়স্ক মানুষেরা নিজেদের অ্যাংজাইটির কথা বলেন, তখন বয়সের ছোট যারা, তারা হয়তো সেটাকে শোনেন না, বা সেটা নিয়ে হয়তো একটু বিরক্ত হন, বা সেটা নিয়ে হয়তো মজা করেন। সেটা না করে কিন্তু তাদেরকে আস্তে আস্তে যেটা করতে হবে, যে একটা প্রেডিক্টেবল রুটিনের মধ্যে তাদেরকে আনতে হবে। এটা বোঝাটা দরকার যে বয়স্ক মানুষদের ব্রেন কিন্তু আস্তে আস্তে একটা ফুল সার্কেলের দিকে পৌঁছচ্ছে। এবং সেখানে আজকের আমাদের ম্যাচিওরিটি লেভেলটা কিন্তু পড়ে যাবে, এটা কিন্তু ফ্যাক্ট, ঠিক আছে? এবং এইখানে দাঁড়িয়ে হঠাৎ করে খুব স্পন্টেনিয়াস জিনিসপত্র, বা হট করে উঠলো বাইতো কটক যাই, এরকম মানসিকতা নিয়ে কিন্তু একজন বয়স্ক মানুষ চলতে পারবেন না। সেই ক্ষেত্রে তাকে কিন্তু একটা রুটিন, একটা স্টেবিলিটির মধ্যে আনাটা খুবই দরকার। সেই ক্ষেত্রে তাকে প্রত্যেক দিন একটা রুটিনের মধ্যে যদি বেঁধে দেওয়া যেতে পারে, এবং আপনি সেটা ডিসাইড করবেন না, আপনি মানে ছোটদের ক্ষেত্রে বলছি, ছোটরা এবং বয়স্করা দুজনে একসাথে বসে যদি একটা রুটিন ডিসাইড করা যায় যেটা বয়স্করা মেনে চলেন, সেটা কিন্তু তাদের ব্রেনের পক্ষে এবং সব থেকে বেশি তাদের অ্যাংজাইটির পক্ষে খুবই প্রয়োজনীয়। কিছু একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে তাদেরকে সবসময় কিন্তু রাখুন। এই মানসিকতা থেকে একটু বেরিয়ে আসতে হবে যে বয়স হচ্ছে বলে হাঁটাচলা একদমই বন্ধ রাখতে হবে না। এমন মানুষ আছে যাদের হাঁটাচলা খুব সীমিত, বা নানান রকম হেলথের কারণে তারা হাঁটতে পারেন না, সেখানেও কিন্তু তাদের ফিজিক্যাল থেরাপিস্টরা তাদেরকে কম বেশি ব্রিস্ক ওয়াকিং, মানে আলতো হাঁটা, এই জিনিসটা কিন্তু তাদেরকে সাজেস্ট করা হয়। কাজেই আপনারাও কিন্তু সেটা করতে পারেন। এবং যদি কোনো রকম শারীরিক সমস্যা না থেকে থাকে, তাহলে কিন্তু ছোটোখাটো এক্সারসাইজেস বা ইয়োগা, এগুলোর মধ্যে দেখবেন অনেক যোগা ইনস্ট্রাক্টররা থাকেন যারা শুধুমাত্র বয়স্ক মানুষদের জন্যই কাজ করেন। তাদের সাথে কিন্তু আপনারা কাজ করতে পারেন বয়স্ক মানুষদেরকে সেই সাপোর্টটা দেওয়ার জন্য। আমাদের যখন এক্সারসাইজ হবে, কোনো রকম শারীরিক কোনো কাজ আমরা করব, তখন কিন্তু আমাদের ব্রেনটা হেলদি থাকে, এবং তার ফলে যেটা হয় যে আমাদের অ্যাংজাইটি হওয়ার যে টেন্ডেন্সিটা, সেটা কিন্তু কমতে থাকে। সেটা আপনারা করতে পারেন। এবার মেমোরি লসের ক্ষেত্রে বলাটা বাহুল্য, যদি একান্তই মেমোরি লস হয়, আমি সাজেস্ট করব যে ইমিডিয়েটলি একজন মনোবিদের সাথে আপনারা দেখা করুন, অথবা একজন সাইকিয়াট্রিস্ট, মনোবিশেষজ্ঞর সাথে আপনারা দেখা করতে পারেন। কারণ মেমোরি লস কিন্তু নানান রকম কারণ থেকে হতে পারে, এবং সব থেকে বেশি কিন্তু সেগুলো হয় আমাদের পাস্ট ট্রমার কারণে। এছাড়াও যেগুলো আপনারা করতে পারেন, বিভিন্ন রকমের মেন্টাল এক্সারসাইজেস করতে পারেন, বিভিন্ন রকমের মেন্টাল পাজলস থাকে, নতুন নতুন জিনিসপত্র শেখা, বই পড়া, এই ধরনের জিনিসগুলো করলে কিন্তু ব্রেন সুস্থ থাকে, এবং আমাদের দিনের পর দিন এই যে আমাদের মেমোরি লসের যে টেন্ডেন্সিটা, সেটা কিন্তু কমতে থাকে। এছাড়াও খাবারের ক্ষেত্রে চেষ্টা করবেন যে যেসব খাবারে ওমেগা 3 রয়েছে সেই খাবারগুলো বেশি পরিমাণে দিতে। বাদাম বা যে ধরনের অ্যান্টিঅক্সিডেন্টস আমাদের ব্রেনকে সাপোর্ট করে, সেগুলো আপনারা দেওয়ার চেষ্টা করবেন তাদের ডায়েটে। তারা হয়তো খেতে চাইবে না, বা হয়তো কোনো রকম ট্যান্ট্রামস করবেন, কিন্তু তাহলেও এই খাবারগুলো তাদের ডায়েটে রাখা কিন্তু অতি অবশ্যই দরকার। এবং সব থেকে বেশি যেটা ইম্পর্ট্যান্ট হচ্ছে, অবশ্যই আমি যে কথাগুলো বলছি সেগুলো তো প্রয়োজন, কিন্তু
প্রত্যেকটা মানুষের কিন্তু আলাদা আলাদা সমস্যা থাকে। কাজেই সেই ক্ষেত্রে আমি সাজেস্ট করবো মেমোরি লস হলে অতি অবশ্যই মনোবিদের কাছে আপনারা নিয়ে যান, অথবা একজন মনোবিশেষজ্ঞর কাছে আপনারা নিয়ে যান। যে প্রশ্নটা ছিল যে এখানে ধ্যান কতটা কাজে লাগে, অবশ্যই মেডিটেশন ওভারঅল আমাদের অ্যাটেনশন, আমার মনোযোগ দেওয়ার ক্ষমতা বা আমাদের মনে রাখার ক্ষমতা এগুলোকে বাড়ায় অতি অবশ্যই। কিন্তু আর একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে যে বারবারই বলছি আমি যে এগুলো অনেক সাহায্য করে, কিন্তু প্রয়োজন হলে কিন্তু আমাদেরকে ওষুধ নেওয়ার কথা ভাবতে হবে। আশা করছি আমার সমস্ত উত্তরগুলো আপনাদের কাজে লাগবে এবং পরবর্তীকালে আরও নানান রকম প্রশ্নের উত্তর দিতে আমি খুব খুশি থাকব। সবাইকে ধন্যবাদ, নমস্কার, ভালো থাকবেন। আজ আমি সত্যি বুঝতে পারছি কিভাবে মনোবিদরা মানুষের মানসিক সংগ্রাম এবং আবেগ মোকাবিলায় সাহায্য করেন। ঠিক তাই, যখন আর কেউ আমাদের পাশে দাঁড়ায় না, তখন কিছু কিছু বিশেষ মানুষ আমাদের জীবনে আসেন, যেগুলো আমাদের জীবনে আশীর্বাদ হিসেবে আসে। এটাই সত্যি দাদু। আমরা প্রায় খবরে দেখি কতজন বৃদ্ধ একাকিত্বের শিকার। তাদের স্বাস্থ্য খারাপ হওয়ায় তাদের সুস্থ হতে সময় লাগে, আর ধীরে ধীরে এই মানসিক দুর্বলতা তাদের পুরো শরীর প্রভাব ফেলতে শুরু করে। লক্ষ্মী, আমার বন্ধু নরেশের হার্ট সার্জারির পর তার স্বাস্থ্যের উন্নতি হতে শুরু করেছে, কিন্তু তার আগে তার সন্তানরা আরও ভালো কেরিয়ার সুযোগের জন্য যুক্তরাষ্ট্রে চলে গিয়েছিল। বেশি সময় না যেতেই নরেশ বিষণ্ণ হয়ে পড়ে। তার ক্ষুধা হ্রাস পায় এবং তার যত্ন নেওয়ার মতো কেউ না থাকায় তার হৃদয়ের অবস্থা আরও খারাপ হয়ে যায়। কেউ যদি তাকে এই সুস্থতা কার্যক্রম সম্পর্কে অবহিত করত, তাহলে হয়তো তিনি দ্রুত সুস্থ হয়ে উঠতেন। এখন যদিও তার সন্তানরা আমেরিকায় তাকে নিয়েই আছে, তবুও সে নিজেকে একা মনে করে। কেউ যত দূরেই যাক না কেন, বাড়ি বাড়ি। আবহাওয়া, খাবার, ভাষা, এখানকার সব কিছু আমাদের সঙ্গে গভীরভাবে যুক্ত, এবং এখন হতাশা তার জীবনে ফিরে এসেছে। তিনি এই সময় এটি কাটিয়ে উঠতে সক্ষম হবেন কিনা আমি সত্যিই জানি না। দাদু, তুমি জানো কি যে ধ্যান হলো আমাদের এক্ষেত্রে সাহায্য করে এবং এটি মন শান্ত রাখার এক অনবদ্য উপায়। হ্যাঁ, যদি সঠিকভাবে চর্চা করা হয় তবে মানসিক স্বাস্থ্য অনেক শক্তিশালী হয়। এটি আমাকে অস্থির অনুভব করতে বাধা দেয়, আর নেতিবাচক চিন্তাধারা আমাকে গ্রাস করতে পারে না। আসলে 60-এর পর আমি মনে করি অবসর পরিকল্পনা বাধ্যতামূলক হওয়া উচিত, কারণ যদি আপনি আপনার মানসিক অবস্থার প্রতি মনোযোগ না দেন, তবে আপনি হয়তো আপনার সব সচেতনতা হারিয়ে ফেলতে পারেন। ওয়াও দাদু, এটা তো কবিতার মতো। ধ্যানসহ যোগও আমাদের জীবনে মনোযোগ এবং দিক নির্দেশনা আনার জন্য সাহায্য করে। বয়স যাই হোক, যোগ এবং ধ্যান সবার জন্য অপরিহার্য। তুমি আজ জ্ঞানে পরিপূর্ণ দাদা। সেই ক্ষেত্রে কেন আমরা যোগ ব্যায়াম এবং ধ্যানের গভীরে ডুব দিই না? আসুন একজন বিশেষজ্ঞের কাছ থেকে শুনি এবং তাদের অন্তর্দৃষ্টি সবার সাথে শেয়ার করি। দাদু, তুমি দেখলে তো যোগ এবং ধ্যান কতটা অপরিহার্য জীবনের সঠিক পথে থাকার জন্য। যখন মন এবং মস্তিষ্ক শান্তভাবে কাজ করে, জীবন সুচারুভাবে এগিয়ে চলে। যেমন একটি ভালোভাবে রক্ষণাবেক্ষণ করা গাড়ি সঠিক গতি এবং মাইলেজে চলে। ওয়াও, তুমি তো একদম ইঞ্জিনিয়ারের মতো বললেন, জীবনের ইঞ্জিনিয়ার। ধন্যবাদ দাদু। আমি আশা করি আমাদের সমস্ত শ্রোতা এবার এই জ্ঞান তাদের প্রিয়জনদের সাথে শেয়ার করবেন, কারণ
একাকিত্বর জন্য সেরা সঙ্গী হলো যোগ এবং ধ্যান। আমি শীঘ্রই আমার বন্ধুদের সাথে একটি সময় করব এবং এই সমস্ত মূল্যবান তথ্য শেয়ার করব। এটি একটি বড় কিন্তু প্রায়ই উপেক্ষিত সমস্যা, আর এখন আমরা জানি কিভাবে সহজেই এটি সমাধান করা যেতে পারে। ধন্যবাদ। নমস্কার, আমি বাসুদেব মুখার্জি। আমার বয়স 66+। আমি একজন অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারী। এই বয়সে এসে যে একাকিত্ব যে কথাটা বলছেন, এই একাকিত্বটা ঠিকই খুব ভাবায়। একটা সময় ধরুন খুব মানে কর্মময় এবং প্রচুর মানুষের সাথে কথাবার্তা বলে কাজের জগতে ছিলাম। তারপর অবসরের পর একটা বেশ নিঃসঙ্গতা, এই নিঃসঙ্গতাটা আবার এমনিভাবে বিষণ্ণতাও বলা যায়, মাঝে মাঝে ভীষণ বিষণ্ণ করে দেয় এবং তখন ওই আর কি প্রায় কিছুই ভালো লাগে না, এই ধরনের একটা ঘটনা ঘটে যায়, যেটা আমার মানসিক স্বাস্থ্যের পক্ষেও ভালো নয়, শারীরিক স্বাস্থ্যের পক্ষেও খুব একটা ভালো মানে মনে হয় না। তারপর সেটা একটা কাটিয়ে ওঠার করি। এখন আসলে জীবনটা তো একটা সময় যেটা বলছিলাম যে খুব দৌড়ঝাঁপের জীবন, বৈচিত্র্যময় জীবন ছিল। তারপর অবসরের পরে কি হয়, সেই থোড়বুড়ি খাড়া বড়ি থোড় একটা বৃত্তের মধ্যে ঘোরাফেরা করা, সেইটার থেকে অভ্যস্ত হয়ে সেটা মন শরীর কোনোটাতেই মেনে নেয় না। তবু আর কি ওই তাও ওই বিষণ্ণতার মাঝে আনন্দ খোঁজবার চেষ্টা করি, 5 জন মানুষের সাথে কথা বলবার চেষ্টা করি, প্রকৃতি দেখি, মানুষের সাথে কথা বলি। আর কোনো একটা বিষয় যে দীর্ঘস্থায়ীভাবে ভালো লাগে তা না, বই পড়া, টিভি দেখা, যাই হোক, সেটা দীর্ঘস্থায়ীভাবে মানে খুব যে উত্তেজিত করে তোলে মনটাকে, তা কিন্তু করে না। এটা একটা কী বলবো, মনের অসুখ বলতে পারেন, অবসরের অসুখ বলতে পারেন, বা যা খুশি বলতে পারেন। তবু কিন্তু ওরই মাঝে আমি নিজে যেমন নিজেকে চাঙ্গা রাখি, আপনারা যারা এই ধরনের অবস্থার মধ্যে আছেন, অবসর জীবন, একটা বিষণ্ণতার জীবন, একটা মানসিক ক্লান্তি বা অবসাদে যেন গ্রাস করে না, আমি সেইটা এখনও হতে দিইনি। আমি চেষ্টা করি একটা হাঁটা চলা করা, মানুষের সাথে কথা বলা, নিজেকে নানা রকমভাবে নিজেকে শারীরিক ও মানসিকভাবে উত্তেজিত করে রাখবার একটা আমি চেষ্টা করি, যাতে এই অবসাদটা কিন্তু খুব দূর হয়। এটা আমি বলবো না যে দূর হয় না, টুকটাক এখানে ওখানে যাতায়াত করি যতটা সম্ভব। এইভাবে চললে আমার মনে হয় একটু চাঙ্গা থাকা যায়। কিন্তু এই অবসরের পরে যে নিঃসঙ্গতাটা আমার মনে হয় একটা অসুখ, এটা আমার মনে হয়। তবু এরই মাঝে ভালো থাকা যায়, সেটা হচ্ছে যে নিজস্ব আনন্দ সৃষ্টি করা, 5 জন মানুষের নিজের দৈনন্দিন কাজগুলি করা, সংসারে যতটুকু সাহায্য করা, এইগুলো করা যেতে পারে, এইগুলো করি। আর মানুষের সাথে মেলামেশা করা, মানুষ প্রকৃতির সাথে মেলামেশা করা, তাহলে কিন্তু শরীর খুব নিজেকে সতেজ রাখা যায়। আপনার ব্যস্ততার সময়ের মধ্যেও আপনি যে সময় দিয়েছেন, মূল্যবান সময় আমাদের দিয়েছেন, এই জন্য নিত্যানন্দ জনবাণী তরফ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার, আমি সুমন। তো আপনার নাম কি? আরতি সিং মোদক। আচ্ছা, বাড়ি কোথায়? পুঞ্চা। আচ্ছা, আপনি এই পরিবারে একাই থাকেন? আমি একাই থাকি। আমার স্বামী আজ মনে করি দেখো 17-18 বছর মারা গেছে, আমি একাই থাকি। ও, বয়স কত হলো? 70। বয়স 70। আচ্ছা, এই যে ধরো পরিবারে স্বামী আর ছেলেপুলে কেউ নেই? না, নাই, আমার বাচ্চা হয়ই না। আচ্ছা, মানে আপনি আপনার স্বামী থাকতেন? আমরা দুজনে থাকি। 14 বছর আগে মারা গেছে। আচ্ছা, তো এই যে ধরুন 14 বছর আগে মারা গেছে, তারপরে ধরুন যখন আপনার স্বামী ছিল তখন তো আপনারা ভালোই ছিলেন? ছিলাম, দুজনে ভালোই ছিলাম। আচ্ছা, তখন মানে এইরকম একাকিত্ব লাগতো না? তখন লাগতো না। না, তখন দুজন একসাথে থাকতেন। আচ্ছা, তারপরে যখন আপনার স্বামী মারা গেল, আজ কতদিন হলো? 14 বছর। 14 বছর। তো 14 বছর ধরুন আপনার স্বামী মারা গেছে, তারপরে এখন এই যে এখন তাহলে আপনার চলে কি করে? চলে, ওই তো বললাম যে 1000 বৃদ্ধ ভাতা পাই, আর তারপর ভাই দেয়, সেটার থেকেই চলে। আর এই চাল দিচ্ছে আর আটা দিচ্ছে, সেটা খাই। ও, মানে এমআরের যে চাল আটা, আপনার কার্ড আছে? আছে। আচ্ছা, অন্তর্দায়ী কার্ড? অন্তর্দায়ী কার্ড। অন্তর্দায়ী কার্ড থেকে আপনি ওই এমআরটা তুলেন। আর 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 কিভাবে, মানে আর বাকি সমস্ত? ভাই দেয়। ভাই যা দেয় তা মোটামুটি হয়ে যায়? হয়।
তাছাড়া এমনি পাড়া প্রতিবেশী বা নিজের বাড়ির লোক হ্যাঁ। কেউ না না সাহায্য করেনি? না, কেউ সাহায্য করে না কিছু। মানে এমনি মানে আপনি বলেন নাই না তারা কোনো কিছু কিছু বলেন না? তারা আমাকে কিছুই বলেনি, কারণ আমি তাদের কাছে খুঁজি নেই। তারা আপনার সাথে ঠিকঠাক কথা বলে, যোগাযোগ করে? ও মন যায়, যদি ইচ্ছা যায় তাহলে করে, না ইচ্ছা নাও করে। এর তো মানে মানুষ, আপনার একা? হ্যাঁ আমি একা, কিন্তু মনে করে দেখো ইয়ারা সবাই, কিন্তু পরিবার আমার ঠিকই আছে। হ্যাঁ, কিন্তু পরিবারের কেউ কোনো যোগাযোগ না রাখেনি? না। ঠিকঠাক মতন রাখেনি? হুম। মানে আপনার স্বামীর সাথে কি কোনো ঝগড়া বা অন্য কিছু এরকম কিছু? না না, এমনি শরীর খারাপ হয়েছিল। হ্যাঁ, তার জন্য পরিবারের লোকের সাথে কোনো যোগাযোগ নাই? হুম। আপনি একাই? আমি একাই। আর এই যে ধরুন আপনি একাই আছেন, এবারে ধরুন এই যে সংসারে ধরুন চিন্তা ভাবনা অনেক কিছু মানুষের আসে, আপনার এই যে বললেন যে পাড়াতে বা প্রতিবেশীরা এমনি হেল্প করে কোনো কিছু বললে? না, এমনি কথাবার্তা হলে আমি কারো হেল্প খুঁজে নিই, কারোর কাছে খাইতে পাবো দরকার। হ্যাঁ, আপনি খুঁজেন না কোনো জিনিসটা? না। যেহেতু আপনার ভাই দেয় এবং আপনি ওইটা পান এবং ওর থেকে হ্যাঁ। চলে যায়। কিন্তু মানে এমনি যদি কোনো কিছু দরকার লাগে তো আপনি সাহায্য খুঁজেন তো? যদি কোনো কিছু আপনি হয়তো শরীর খারাপে পড়ে থাকলেন বা অন্য কিছু না, হলো। তার কাছে নিলাম, দিন টাকা দিয়ে দিলাম, যখন আর পয়সা আইলেও ভাইয়ের কাছ থেকে দরকার হলে লেব কি, না লে আইলে কোথার থেকে চলবে। হ্যাঁ, সে তো বটেই। আর ওই যে আরেকটা কথা বলছিলাম যে এই যে চিন্তা ভাবনা যেগুলা, সেটা আপনার মানে এই চিন্তা ভাবনা হয়? হুম। একা থাকেন, চিন্তা একা থাকলে চিন্তা ভাবনা হয় না। আচ্ছা আচ্ছা। ঘুম ধরে না, যখন যখন মন তখন ঘুম হয়, দিন তারপর ঠিক 2-2:30টার সময় ঘুম ভেঙে যায়, দিন বসে থাকি, কন্ধার সময় মুখ ধুইটা খাই, চুপচাপ আরও শুয়েই থাকে, ঠাকুর নাম করে। ও, মানে পরিবারের লোক থাকলে পরে, নিজের আপনজন কেউ থাকলে পরে হয়তো এইরকম চিন্তাটা হতো না নাকি? না না। ও, আর এখন তাহলে অনেকটা চিন্তা ভাবনা আপনার হয়? হ্যাঁ এই যে আপনি ধরুন বয়স হচ্ছেন, তার তো একটা চিন্তা ভাবনা। হ্যাঁ। পরবর্তী ক্ষেত্রে কি ভাবছেন? পরবর্তী ক্ষেত্রে ভাবছি, আমার তো কপার দিয়ে থাকতো, আমি তো ঘরে তো মরে থেকে যাবো, আমাকে কেউ তো একটু শুয়ে যাবে না, কেউ একটু জল দেবে না, কেউ কিছু নাই, এইটা ভাবে। ঠিক আছে, মানে এই ভাবনাটা আপনার মধ্যে থাকে যে আমি একা যেহেতু আছি পরিবারে, তাই কীভাবে হবে। তো যাক, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্যে। দাদু, আমরা আমাদের এলাকার কিছু বৃদ্ধের কথা আলোচনা করেছি, কিন্তু এখন আমরা তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করি সরকারি স্কিমগুলো সম্পর্কে। আপনি মনে আছে তো? অবশ্যই মনে আছে। ইন্টিগ্রেটেড প্রোগ্রাম ফর সিনিয়র সিটিজেন্স, IPSRC। এই উদ্যোগটি সিনিয়র সিটিজেনদের সামাজিক, শারীরিক এবং মানসিক চাহিদাগুলির প্রতি একটি সামগ্রিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করে। এটি স্বাস্থ্যসেবা, বিনোদনমূলক কার্যক্রম এবং কমিউনিটি অংশগ্রহণকে প্রমোট করে, যাতে তারা একটি পূর্ণাঙ্গ জীবনযাপন করতে পারে। সিনিয়র সিটিজেন্স হেল্পলাইন 14567, এই হেল্পলাইনটি বৃদ্ধদের প্রয়োজনীয় অবিলম্বে সহায়তা প্রদান করে। এটি আইনগত সহায়তা, স্বাস্থ্যসেবা বা জরুরি সাহায্য সিনিয়র সিটিজেনরা যখন এই সহায়তার প্রয়োজন মনে করবেন, এই নম্বরে কল করতে পারবেন। জেরিয়াটিক কেয়ারগিভার্স ট্রেনিং প্রোগ্রাম, বয়স্কদের যথাযথ যত্নের জন্য দক্ষ কেয়ার বিভাগদের প্রয়োজন। এই প্রোগ্রামটি ব্যক্তিদের প্রশিক্ষণ দেয়, যাতে তারা সিনিয়র সিটিজেনদের শারীরিক, মানসিক এবং আবেগিক সহায়তা প্রদান করতে পারে, যাতে তারা সর্বোত্তম যত্ন পায়। সিনিয়র কেয়ার এজিং গ্রোথ ইঞ্জিন, SAGE, এই উদ্যোগটি বয়স্কদের জন্য সেবা এবং পুণ্যগলির নতুন সুযোগ তৈরি করে। SAGE এর মাধ্যমে সরকারি এবং বেসরকারি উভয় সংস্থাকে সিনিয়র সিটিজেনদের চাহিদার জন্য উন্নত সুবিধা তৈরি করতে উৎসাহিত করা হয়। রাষ্ট্রীয় বয়শ্রী যোজনা, RVY, এই স্কিমের অধীনে আর্থিকভাবে দুর্বল সিনিয়র সিটিজেনরা বিনামূল্যে সহায়ক ডিভাইস যেমন চশমা, হিয়ারিং এইড এবং ওয়াকার পায়।
যা তাদের আরও স্বাধীন এবং আরামদায়ক জীবনযাপন করতে সহায়তা করে। ক্যাটারেক্ট সার্জারি স্কিম ক্যাটারেক্ট বৃদ্ধদের মধ্যে একটি সাধারণ সমস্যা। এটি সমাধান করার জন্য বিনামূল্যে বা সাশ্রয়ী মূল্যে ক্যাটারেক্ট সার্জারি প্রদান করা হয়, যাতে সিনিয়র সিটিজেনরা তাদের দৃষ্টি এবং জীবনমান পুনরুদ্ধার করতে পারেন। বৃদ্ধদের রক্ষণাবেক্ষণের অধিকার। ভারত সরকার নিশ্চিত করেছে যে বৃদ্ধদের পরিবার দ্বারা যত্ন নেওয়ার অধিকার রয়েছে। যদি পরিবার এই দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়, তবে বৃদ্ধরা তাদের অধিকার দাবি করার জন্য আইনগত সহায়তা নিতে পারেন। এই প্রোগ্রাম এবং উদ্যোগগুলি আমাদের বৃদ্ধ জনগণের প্রতি সম্মান প্রদর্শন এবং তাদের সমর্থনের দিকে একটি পদক্ষেপ। এটি আমাদের কর্তব্য যে আমরা তাদের চাহিদা বুঝতে পারি এবং তাদের জীবনকে আরও সুখী এবং মর্যাদাপূর্ণ করতে সাহায্য করতে পারি। বৃদ্ধদের প্রতি সম্মান একটি সমাজের প্রকৃত পরিচয়। আমাদের প্রবীণ আমাদের গর্ব। এবং এর সাথে আজকের পর্ব শেষ করার সময় এসেছে। তাহলে হাত জোড় করে আমরা আপনাদের একটি উষ্ণ বিদায় জানাচ্ছি। নমস্কার। চলো সোনাই চলো শুনি নিত্যানন্দ জনবাণী। চলো সোনা